তোর ভাই এই বাড়ি গাড়ি সয় সম্পত্তি ফ্যাক্টরি সব সাগরের হাতে তুলে দিবে। তুই তো দেশে থাকবি না, সবকিছু তো সাগরকেই দেখতে হবে। আর এই কারণেই তোর বাবা তোকে দেশে আসতে বলেছিল। দিদা, বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছেন। তাছাড়া বাবার লাফানোর আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? কষ্ট তোর একা লাগছে না মা, কষ্ট তো আমাদেরও লাগছে নাকি? রেদিতা, মার কথা শোন, সই কর। মধ্যে ঢুকে গিয়েছিস। খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশন। আমি কারোর থেকে পারমিশন চাইনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করবো না। সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানের। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। ম্যাম, একটু খেয়ে নিন, না হলে তো শরীরটা টিকবে না। এগুলো খাবারের সব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যায় আসে ম্যাম। আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আর অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। সিরিয়াসলি আপনি কি মানুষের সাথে এইভাবেই কথা বলেন? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম। আর তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স লো হয়ে যাবে। বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন না। আর এতে আমার কাজের ক্ষতি হবে, তাই আপনার খাওয়া উচিত। এটা আমার স্পেশাল ফিশন, এটা খেলে মন ভালো হয়ে যাবে। একটু খেয়ে দেখেন না। হোল্ড অন, ওটার পটেনশিয়াল রিস্ক আমাকে চেক করতে হবে। এটা ক্লিন আছে? জি স্যার, 2 বার দই দিছি, ক্লিন আছে। ওকে, তুমি একটু খেয়ে দেখাও। ও মা গো স্যার, আমারে দইটা মারেন, কিন্তু আমার এটা খাইতে কইেন না। এইটা খায়া আমার পেট এখনো মুসুর দিতাছে। রান্নার তুই কি বুঝিস? এটা ফিশন, এটা আমার লেটেস্ট ইনভেনশন, কালো জামার পাকোড়া। একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। শেফ, এটা আপনি বানিয়েছেন? জি স্যার, এটা আমার স্পেশাল ফিশন। টেস্ট কেমন হয়েছে স্যার? ভবিষ্যতে এমন আবিষ্কার আর কখনো করতে যাবেন না আপনি। একবারে ঠিক আছে। এমন খাবার খেয়ে হজম করার থেকে মরে যাওয়া অধিক আরামদায়ক। এটা কোনো খাবার হতে পারে না, রীতিমতো স্নায়ুতন্ত্রের উপর এক রাসায়নিক হামলা। মানে অন্য খাবার যোগ্য কোনো খাবার থাকলে সেটা এনে ম্যামকে দিন। জি স্যার। এই চল। এই মেয়ে সাইন করবে না। ওসিয়তনামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে দেখেছো? তারপর যখন বডিগার্ড না কি আসলো, ওকে দেখেছো? যেন সব ফোন দিয়ে আগের থেকে এটে রেখেছে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, জোর জবরদস্তি করে কিছু করা যাবে না। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। এমনিতেই একটা ঘটনা ঘটে গেছে। আমি যদি রিদিতাকে বোঝাই, ও বুঝবে। ও এখনো আমাকে বিশ্বাস করে। কচু বিশ্বাস করে মা তোমাকে। তুমি ওকে সহজ সরল মনে করো, ভাব নিয়ে থাকে। মা, আমার আর সহ্য হচ্ছে না। আমার যা চাওয়া তা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সব। কোত্থেকে যে এক বডিগার্ড হারামজাদা এসেছে, নইলে কালকে সবকিছু হয়ে যেত। মানে এই দিকের কি খবর? ওই যে আফার বডিগার্ড আছে না, আফার সামনে আমগরে যাইতেই দেয় না। এইবারে নাকি অন ঠিক করব। আফা কার লগে কথা কইবো কি না কইবো, কি খাইবো না খাইবো, এই বেড়াই ঠিক করবো সব। হন বাবা, এই ফালতু বডিগার্ডটাকে অ্যাপয়েন্ট করলো কবে? এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো। আইরিন খালাম্মার সাগর বাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। ফোন দিয়া আসতেছে আপনার এই বাড়িতে বাইকনের লেগে। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই। বাইজান, আমার বিষয়টা একটু দেখেন। শোনো, যারা 2 নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও, কেমন? ঠিক আছে স্যার, যাই তাইলে। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। তা জানি, ওদিকের খবর কি? উনি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ঠিক আছে, আপডেট জানিও আমাকে। ইয়েস স্যার। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? বলতে পারছি না ম্যাম, এখানে কখনো আগে আসিনি আমি। বাবা সব সময় বলতেন মানুষ মারা গেলে নাকি তার প্রিয় বাগানটাও শোক পালন করে। শোক পালনের বিষয়টা ঠিক জানি না ম্যাম, তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়, আর আগাছা জন্মালে আসল গাছগুলো মরে যায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। জানেন, এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। তাহলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন।
উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইলে। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে, সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে? আপনার জন্য আমার স্পেশাল ডেজার্ট। আমি এসব খাবো না, আমার ক্ষুধা নেই। বডিগার্ড স্যার, এটা আমার স্পেশাল ডেজার্ট। আপনার নামটা যেন কি? ইগলু। মিস্টার ইগলু, আপনাকে যদি দেখেছি আপনি খাবারের নামে কোনো বায়োকেমিক্যাল ওয়েপন বানাচ্ছেন, তাহলে আপনাকে আর আপনার এই মরিচের আইসক্রিমকে দুটোকে একসাথে প্যাকেট করে এক্সপোর্ট করে দেবো, কেমন? তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে মা। একাই ঘরে থাকতে দেখে আমার বুকটার মধ্যে খা খা করছে। চল মা, আমার ঘরে চল। মা মেয়ে দুজন মিলে জড়িয়ে ধরে দুঃখগুলো ভাগাভাগি করে নেই। তাছাড়া তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থও বদলে যেতে পারে। এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? সমস্যা নেই খালিদ, অনুমতি কেন নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম। তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি, বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে। তোমার কাছে পারমিশন চাইনি, আমি বলেছি বাইরে যাব, ব্যাস। ম্যাম, আপনার হার্ট রেট আর ব্রিথিং প্যাটার্ন আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আপনার কি কোনো ফিজিক্যাল পেইন অনুভব হচ্ছে? কি বলছেন আপনি এসব? আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী আমাকে রুট কজ জানতে হবে। আপনি যদি এভাবে রিয়াক্ট করেন তাহলে আমি ঠিকভাবে বুঝতে পারবো না। থামান গাড়ি, আমি বলছি থামান গাড়ি। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কম নিয়ে আমি খুশি? চলুন। যা করার এখনই কর, আর দেরি করিস না। সময় যত বাড়ছে মেয়েটার উপর থেকে কন্ট্রোল তত হারিয়ে ফেলছি। আর বেশি দেরি করলে না, হাতের ফাঁক দিয়ে সবকিছু বেরিয়ে যাবে। এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। মা, তোমার মনে আছে এই বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো? তোমার সেই কষ্ট আমি বৃথা যেতে দেব না। কিন্তু কে জানতো তোর বাবা ওই মেয়ের নামে সবকিছু করিয়ে রেখেছে? সমস্যা কোথায়? যদি সেই মেয়েটাই এই পৃথিবীতে বেঁচে না থাকে। এত সহজে হবে না। ওই যে বডিগার্ড আছে না, ও কিন্তু হৃদিতার সাথে সর্বক্ষণ ছায়া মতো লেগে থাকে। আমি জানি মা, যা করার করে ফেলেছি। শুধু এইটুকু জেনে রাখো, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। ম্যাম, ম্যাম, রিতা ম্যাম, কি হয়েছে খালিদ? আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। ওগুলো কি? ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন ফাস্ট। ম্যাম, চলুন, আমাদের যেতে হবে। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে কোথাও করছো? আমি লোকগুলো কারা? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর। আমাকে? আমাকে কেন মারতে চাইবেন? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম। আর আমি যতদূর বুঝতে পারছি আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? না না, ও তো আমার আপন ভাইয়ের মতো। বাবা মরে যাওয়ার পর ওই তো ছায়া হবার কথা। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্কও নেই। আর তাছাড়াও আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি? এসবের জন্য আমাকে ওরা মারতে চায়? সে তো আমি এমনিতে দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। এখন কোথায় যাব আমি? কার কাছে বা যাবো? আপন বলতে আর কেউ নেই। যতক্ষণ আমি আপনার সাথে আছি আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ম্যাম। আপনার সেফটি আমার দায়িত্ব, ভয় পাবেন না। চলুন। মা, 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 কোথায় তুমি? মা, মা, বাবা, কেমন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? বলতো, তুই ঠিক আছিস তো বাবা? সব ঠিকঠাক আছে? হ্যাঁ মা। মা, উনি রিদিতা, আমার ক্লায়েন্ট এনায়েত সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরে অ্যাটাক হয়, তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার্ক করে আসি। এসো। থ্যাংক ইউ আন্টি, ও আমাকে একবারও বলেনি আমরা এখানে আসবো। আপনার সঙ্গে কিছু আনতেও পারলাম না। এসবের কোনো প্রয়োজন নেই, আগে ফ্রেশ হয়ে নাও। এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। কই এসো। হ্যাঁ, আসছি।
কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? রিদিতা, এখনো রেগে আছিস আমাদের দিকে? ভুল বুঝছিস তাই না? আসলে কিভাবে যে কি হয়ে গেল আমি কিছুই জানি না। আমার মনে হয় কি বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। চলে আয় না। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। মা, তুই এভাবে বাসা থেকে চলে গেছিস, আমার ভীষণ খারাপ লাগছে। আমার বুকটা ফেটে যাচ্ছে মা। তুই বাড়ি ফিরে আয়, বাড়ি ফিরে আয়। চলে আয় না, লক্ষ্মী বোন আমার। ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে? এই যে দিদি, এই তো আমার বোন চলে এসেছে। বস। এই জঞ্জালটাকে সাথে আনার কি দরকার ছিল? রিদিতা, ওকে চলে যেতে বল। তোকে দেখাশোনা করার জন্য আমরাই আছি। যেটা বলতে ডাকছো সেটা বলো। কেন ডাকছো তোমরা আমাকে? রিদিতা, শুধু শুধু কিন্তু ভয় পাচ্ছিস। তোর বাবা তো তোকে বাইরে সেটেল করে দিয়ে গেছে, তুই তো ওখানেই থাকবি। এখানকার জমি জমা, ব্যবসা বাণিজ্য, ইন্ডাস্ট্রি, এইগুলো তো কোনো কিছু বুঝবি না। বুঝবি? কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। কিছুদিন আগে বললে হয়তো খুশি খুশি সবকিছু লিখে দিতাম, কিন্তু সেদিন রাতের পর তোমাদের সম্পর্কে আমার ধারণা বদলে গেছে। আমি সাইন করব না। সাইন করবি না মানে? অবশ্যই সাইন করবি। ভালোই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আর তুই কি ভেবেছিস এই ছেলে তোকে সেভ করবে? একদিন না একদিন ওকে আমি তোর পাশ থেকে সরাবই। তখন কি করবি? কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। আজকের পর থেকে রিদিতা ম্যামের ছায়া মারানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে বলবেন যে আমার নিশানা কখনো মিস হয় না। আমি ঠিকই বুঝতে পারছি মা, তোমার উপর দিয়ে কি ঝড়টা বইছে। তোমার বাবা ছিলেন আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। তোমার বাবা ঠিকই টের পেয়েছিলেন, উনি বুঝতে পেরেছিলেন তুমি একটা বিপদে পড়তে পারো। সে কারণেই আমার সাথে আলোচনা করে রেখেছিলেন। আমি কি জানতাম ওটাই হবে ওনার সাথে আমার শেষ কথা। আমি এখন যেতে চাই না। আমি কেন এইভাবে পালিয়ে যাব? এটা পালানো নয় ম্যাম, রণকৌশল। আপনার বাবার অটোপসি রিপোর্ট আমাদের হাতে এসেছে, সেখানে বেশ কিছু গরমিল আছে। হার্ট অ্যাটাক নয়, বরং স্লো পয়জনিং ইন্ডিকেট করা হয়েছে, নট ন্যাচারাল। আমি বাবাকে এখনো কিছু বলা যাচ্ছে না ম্যাম, তবে আপনি বেঁচে থাকলে তবেই লড়াইটা করতে পারবেন। খালিদ ঠিকই বলেছে। আমারও মনে হচ্ছে তোমার আপাতত বিদেশ চলে যাওয়াই ভালো, বেটার সিকিউরিটি। এরপরে এদিকে আমরা সব লিগ্যাল ব্যবস্থা করতে পারলে প্রয়োজনে তোমাকে আবার ডেকে নেব। লড়তে হলে সবার আগে বেঁচে থাকতে হবে, টিকে থাকতে হবে। যদি তোমার বাবার সাথে কিছু হয়েই থাকে, আমি মনে করি তোমার জন্য না হলেও তোমার বাবার জন্য এখান থেকে চলে যাওয়া উচিত। আমার তাই মনে হয় মা। এখানে আমি তোমার পাসপোর্ট আর এয়ার টিকিট রেখে যাচ্ছি। খালিদ তোমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেবে। ওকে খালিদ, একটু কথা বলি তোমার Yes, sir. সাথে। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো আছি না? হ্যালো হ্যালো রিদিতা, হ্যাঁ মিতু বল। এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আয়। তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি বলছিস তুই? আরে ফোনে এত কথা বলা যাবে না, প্রবলেম আছে। আর শোন, তুই একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি তোর বডিগার্ড কেউ না।